আসসালামু আলাইকুম। আজকে তোমরা সবাই ভালো আছো? আর আজকে আমি তোমাদের যে পরিচ্ছেদ শেখাবো সেটা হচ্ছে 35। তোমাদের বইয়ের হচ্ছে 35 পরিচ্ছেদ এবং সেই যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক। আমরা কারক সম্পর্কে আগে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? যে কারক আগে কাকে বলে সেটা আমাদের জানা দরকার। যে যে ক্রিয়ার সঙ্গে মূলত বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক থাকে তাকে আমরা কারক বলি। আর বিশেষ্য বলতে আমাদের এটা জানতে হবে যে বিশেষ্য আসলে কাকে বলে। বিশেষ্য হচ্ছে যে কোনো নামকে আমরা বিশেষ্য বলি, যেমন করিম, রহিম, হচ্ছে মাঠ, গাছ, এগুলো সবই হচ্ছে বিশেষ্য। আর সর্বনাম হচ্ছে আমরা যেটা নামের পরিবর্তে বসাই সেটা হচ্ছে সর্বনাম, ঠিক আছে? একটা মানুষকে আমরা বারবার নাম ধরে না ডেকে তার পরিবর্তে আমরা সেই মানুষটাকে নাম ধরে না ডেকে বলবো যে সে বা তিনি, এটা বলবো যখন তখনই হচ্ছে সে, তিনি, তারা, ইহারা, এগুলা হচ্ছে সর্বনাম। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারক কয় প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে 6 প্রকারের কারক। দেখো, প্রথম কারক হচ্ছে কত? 6 প্রকার। এক হচ্ছে কর্তা কারক, আর 2 হচ্ছে কর্মকারক, 3 হচ্ছে অপদান কারক, 4 হচ্ছে সম্পাদন কারক, আর হচ্ছে আরেকটা হচ্ছে 5 হচ্ছে অধিকরণ কারক। আসলে এখানে আরেকটা আছে হচ্ছে করণ কারক, এটা একটু অল্টায় গেছে, ঠিক আছে? এটা হচ্ছে করণ কারক। তাহলে কারক কয় প্রকার পেলাম? 6 প্রকার, তাই না? 6 প্রকার কারক পাইছি। আর প্রথম কারক হচ্ছে কি? কর্তা কারক। কর্তা কারক হচ্ছে ক্রিয়া দ্বারা যা সম্বোধন করা হয় সেটা হচ্ছে কর্তা কারক। আর একটা হচ্ছে সহজ উপায় বোঝার জন্য কে দ্বারা যাকে প্রশ্ন করা হয়, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কাকে কি বলি? কর্তা কারক বলি। কর্তা বলতে আমরা যখন কর্তা কারক একটা উদাহরণ দিই, যে কর্তা কারক সম্পর্কে আমরা দেখি। কর্তা কারক দেখো, যদি বলি গরু ঘাস খায়, তাই না? লিখলাম। আসলে এখানে ঘাসটা কে খায়? কে খাচ্ছে? গরু খাচ্ছে, তাই না? যে এজন্য এই গরুটা হচ্ছে কি? এটা হচ্ছে কর্তা। আর আরেকটা হচ্ছে আমরা যখন কারক হচ্ছে আলোচনা করতে যাব তখন আমাদের দুটা বিষয় চলে আসবে। একটা হচ্ছে বিভক্তি আর একটা হচ্ছে অনুসর্গ। বিভক্তি হচ্ছে আমাদের এই বিভক্তি সম্পর্কে একটু আলোচনা করি। বিভক্তি হচ্ছে 7 প্রকার, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী, এই 7 প্রকার বিভক্তি। যখনই আমরা কারক করতে যাব ওই বিভক্তি চলে আসবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, আর হচ্ছে বিভক্তি যখন আমরা আলোচনা করব, প্রথম বিভক্তি হচ্ছে এ বন্ধুস্থাতে, দ্বিতীয় হচ্ছে কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থ হচ্ছে কে রে। প্রথম আর হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে একই হবে, ঠিক আছে? আর পঞ্চমী হচ্ছে হতে থেকে যে, ঠিক আছে? আর হচ্ছে ষষ্ঠী হচ্ছে রয়ে, আর সপ্তমী হচ্ছে এ বন্ধুস্থাতে। এই যে প্রথম আর সপ্তমী হচ্ছে এক, ঠিক আছে? আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে এক। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ যখনই আমি করতে যাব তখন এই বিভক্তি ছাড়া আবার কারকে, তখন আমি কারক করতে গেলে আসলে কোন কারক এটা? এটা আসলে প্রথম কারক না দ্বিতীয়া না তৃতীয়া না শূন্য বিভক্তি? যখন কোনো বিভক্তি থাকবে না তখন হবে শূন্য বিভক্তি। এখন দেখো, এখানে আমি দিছি গরু ঘাস খায়, তাই না? এখানে ওই বিভক্তির মধ্যে কিন্তু কোনো কিছু বিভক্তি নাই,
তাহলে কে খাচ্ছে ঘাসটা? গরু খাচ্ছে। তাহলে এই গরুর সাথে কোনো বিভক্তি না থাকার কারণে এটা কি দেবো আমরা? কর্তা কারকের শূন্য বিভক্তি, তাই না? কর্তা কারকের শূন্য বিভক্তি, ঠিক আছে? শূন্য বিভক্তি। এবার আমরা যদি দিতাম যে ছেলেরা মাছ ধরে, যদি দিতাম যে ছেলেরা মাছ ধরে, তাই না? তাহলে এখানে দেখো যে ছেলেরা মাছ ধরে, এখানে কিন্তু একটা বিভক্তি চলে আসছে, আর এখানে কিন্তু বিভক্তি ছিল না, ঠিক আছে? এটা তাহলে আমরা এই দুটো বুঝতে পারলাম যে বিভক্তি না থাকলে বিভক্তি শূন্য হবে, বিভক্তি যে বিভক্তি হবে সেটা আমরা দিব, ঠিক আছে? তাহলে কে মাছ ধরে? ছেলেরা। এবার দেখো আসছে কর্তাকারক, কর্মকারক, ঠিক আছে? কর্তাকারক আমার হয়ে গেল, এবার কর্মকারকে আসি। কর্মকারক হচ্ছে আমরা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা কি বলবো? কর্মকারক বলবো, ঠিক আছে? তাহলে কি দ্বারা, এখন দেখো আমি ওখানে কিন্তু একটা জিনিস লিখছিলাম যে হচ্ছে গরু ঘাস খায়, এটাকে আমরা বোঝাই যে আবার আমরা যদি ওটা না দিয়ে যদি আবার অন্য একটা উদাহরণ দিয়ে আসি তাও হবে, ঠিক আছে? যে মেয়েটি মালা গাঁথে, তাই না? এটা দিলাম মেয়েটি মালা গাঁথে। আসলে এখানে যদি বলতাম কে গাঁথে তাহলে মেয়ে, তাই না? তখন আমার কর্তাকারক হতো। যদি আমি বলি যে মেয়ে কি গাঁথে, এখানে আমরা প্রশ্ন করি যে কি গাঁথে, তাহলে কি গাঁথে? মালা গাঁথে, তাই না? এই মালাটা তখন কি হয়ে যেত? তখন আমাদের এটা কর্মকারক, ঠিক আছে? যে যখনই আমরা আর একটা জিনিস আছে যে দেখবা যখন আমরা কোনো কিছু বিষয়ে আলোচনা করি, একটা সঠিক বাক্য যখন আমরা লিখব, শুদ্ধ বাক্য, যে বাক্যে দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ পাবে সেটা যখন লিখব, তখন কিন্তু আমরা সাধারণত ধরে নিই এটা হচ্ছে কর্তা, এটা কর্ম, এটা ক্রিয়া, এই তিনটাই কিন্তু অংশ আসে। কিন্তু এখানে আমাদের ভেঙে ভেঙে বলা রাখছে, যেহেতু আমাদের এখানে কারক আলোচনা করছি, তাহলে আমরা কর্তা কারকটা পেয়ে গেলাম। এটা মেয়েটি হচ্ছে কর্তা আর মালা হচ্ছে কর্ম, ঠিক আছে? যে আর দেখো যার সঙ্গে যে কারক যখন নির্ণয় করতে দেওয়া হবে তখন কিন্তু কারকের ওটা হচ্ছে আমি যখন লিখব তখন একটা অংশ আমাকে লিখে দিয়ে তার নিচে কিন্তু একটা দাগ দিয়ে দেবে। তোমাদের যখন কারক নির্ণয় করতে বলা হবে, তা যদি এই মনে করো এই মালার নিচে একটা দাগ দিয়ে দিল, ওইটাকে তখন তোমার কারকটা নির্ণয় করতে হবে যে ওটা আসলে কোন কারক, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যে এখানে দেখো এই মালার সঙ্গে কি কোনো যতগুলো বিভক্তির কথা বললাম একটাও কি ওখানে যুক্ত আছে? নাই। তাহলে এটা কর্মকারকের শূন্য বিভক্তি, ঠিক আছে? এবার আমরা আসছি, দেখো আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি কারণ যে সময়টুকু আছে আমরা এটা নিয়ে যেন আমরা পুরো কারকটা আলোচনা করতে পারি। এবার দেখো আসছে এই করণ কারক ধরি, ঠিক আছে? যে করণ কারক, যে কারক হচ্ছে আমরা কোনো কিছু দ্বারা দ্বারা দিয়ে প্রশ্ন করব, কি দ্বারা, তাই এরকম যখন প্রশ্ন করব সেটা আমাদের করণ কারক হবে, ঠিক আছে? যে আমরা যদি বলি ছেলেরা মাঠে ফুটবল খেলে, ঠিক আছে? তাছাড়া ছেলেরা মাঠে ফুটবল খেলে, আসলে কিসের দ্বারা ফুটবল খেলছে ছেলেরা? এই ফুটবলের দ্বারা ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এই ফুটবলের দ্বারাই কিন্তু ছেলেরা খেলছে, তাই না? আবার যদি বলি যে হচ্ছে লোকটি সাপটিকে লাঠি দিয়ে
দিয়ে প্রহার করে। এখন দেখো যে আসলে লোকটি সাপটিকে কি দিয়ে প্রহার করছে? লাঠি দিয়ে, তাই না? লাঠি দিয়ে প্রহার করছে। আমি একটা তোমাদেরকে যখন আমি প্রথম শুরু করি কারো, তখন কিন্তু দুটো অংশ বলেছি, একটা বিভক্তি একটা অনুসর্গ থাকবে, তাই না? অনুসর্গ হচ্ছে এই যে লাঠি দিয়ে, এটা কিন্তু এই দিয়েটা কিন্তু অনুসর্গ। যেমন হতে থেকে যে, এগুলো সবই কিন্তু অনুসর্গ। আবার কিন্তু এর মধ্যে ভাগ ভাগ করে আবার চলে আসে আমাদের হচ্ছে বিভক্তি চলে আসে। তাহলে এই কি দিয়ে প্রহার করছে সাপটিকে? প্রহার কিন্তু প্রহার মানে কি? মারা। যে একটা সাপকে মারছে কি দিয়ে? লাঠি দিয়ে। তাহলে কোনো কিছু দ্বারা দিয়ে যখন বোঝাবে সেটা হচ্ছে করণ কারক হবে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এবার আসছি অপাদান কারকে। ঠিক আছে? অপাদান কারক হচ্ছে আমরা কোনো কিছু দেখে ভয়, বিচ্যুতি এগুলো যখন বোঝাবে তখন সেটা অপাদান কারক হবে। ঠিক আছে? একটা দেখো, এখন যদি বলি যে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তাই না? এখন গাছ থেকে কি পাতাটা কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু তো ওখান থেকে হয়ে যাচ্ছে, তাই না? গাছ থেকে যখন পাতাটা পড়ছে, গাছের সাথে কি পাতার সম্পর্ক থাকছে? থাকছে না কিন্তু। তখন গাছ থেকে পাতাটা নিচে পড়ে যাচ্ছে। এইগুলো যখন কোনো কিছু বিচ্যুত ঘটবে তখন কিন্তু সেটা আমাদের অপাদান কারক হবে। আবার কি আছে যে বাঘকে ভয় পায়, বাঘকে ভয় পায়। কাকে ভয় পাচ্ছে? আমরা বাঘকে ভয় পাচ্ছি। কোনো কিছু ভয়, ভয়, বিচ্যুত এরকম কিছু বোঝালে সেটাকে আমরা অপাদান কারক বুঝবো। ঠিক আছে? তাহলে এটা আমাদের অপাদান কারকটা হয়ে গেল। আর সম্পাদন কারক হচ্ছে কোনো কিছু নিঃশর্তভাবে দান করা। ঠিক আছে? কোনো কিছু আমরা নিঃশর্তভাবে দান করে দেব। যেমন কি আমরা যদি উদাহরণ দিই, যে আমি সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। যে কোনো কিছু যখন আমি নিঃশর্তভাবে দান করার উদাহরণ হচ্ছে যে সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান করো। এই যে সৎ পাত্রে কন্যা দান করো, আমরা এইটা বলছি না? তার সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন একটা ছেলের সঙ্গে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু ওই বাবা মার দায়িত্ব আর থাকে না, থাকে কি? তখন কিন্তু এটা কি শেষ হয়ে যায়, তাই না? তখন নিঃস্বার্থভাবে দান করে দেয়। এটা হচ্ছে আমাদের অপাদান কারক। ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো কিছু যদি না বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই সেটা জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।